এবার কেয়ারে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। চিকিৎসায় যোগ দিলেন চীনের আরেক মেডিকেল টিম। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। জামায়াত সহ ৮ দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। প্রাধান্য পাবে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। সমঝোতার স্বার্থে যে কোনো আসন ছাড়তে প্রস্তুত সব দলই। এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। প্রসিকিউশনের হাতে সালমান আনিসুল পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। টেলিকম লাইসেন্সের ক্ষমতা যাচ্ছে ৫ মন্ত্রীর হাতে। শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বিটিআরসি। রাজনৈতিক হস্তক্ষেপ ও বিনিয়োগ বাধাগ্রস্তের শঙ্কা অংশীজনদের। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এভার কেয়ারে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম জিয়ার চিকিৎসায় হাসপাতালটিতে যোগ দিয়েছে চীনের মেডিকেল টিম এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তা ঠিক করবে সম্মিলিত মেডিকেল বোর্ড। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে প্রবেশ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী গাড়ি বহর। প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করে বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সঙ্গে এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেত্রীর পরিবারের সদস্যরা ছাড়াও সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার মেডিকেল টিম প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। ডক্টর ইউনূস বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন। তার পরিবার ও বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় সরকারের পক্ষ থেকে বেগম জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বুধবার রাতে বেগম জিয়ার চিকিৎসা সহায়তায় হাসপাতালে আসেন চীনের ৪ সদস্যের মূল মেডিকেল টিম। সঙ্গে ছিলেন চীনা রাষ্ট্রদূত। তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। এর আগে সকালে বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বেলি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে 10:30টার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর। বাইরে নিরাপত্তায় আছেন বিজিবি, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত। দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনা করেন তারা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সুস্থতা কামনায় সারা দেশ। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়েছে। এতে যোগ দেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। দেশের এই ক্লান্তি লগ্নে ওনার মতো একজন আপসের নেত্রী, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সুস্থ হওয়া প্রয়োজন। তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং এই যে গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া দেশে শুরু হয়েছে সেই প্রক্রিয়ার সাথে যেন সম্পৃক্ত থাকেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় হয়েছে বিশেষ নামাজ। মোনাজাতে অংশ নেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দিনাজপুর ও চাঁদপুরে দোয়া মাহফিল হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে বেগম জিয়ার জন্য সুস্থতা কামনা করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরবেন এ কামনা সবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁয় দোয়া ও কোরআন খতম আয়োজন করা হয়। পরে করা হয় বিশেষ মোনাজাত। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটির রাজবন বিহারেও হয়েছে বিশেষ প্রার্থনা।
সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতালোভীরা। রংপুরে ৮ দলের মহাসমাবেশে মন্তব্য করে নেতারা বলেন, যারা বিদেশিদের তাবেদারি করতে চায় তাদেরকে দেশ থেকে উৎখাত করা হবে। আগে গণভোট দিয়ে নির্বাচনের চরিত্র বদলানোর দাবি জানান নেতারা। জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ ৫ দফা দাবিতে একজোট জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৮ দল। বুধবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন তারা। ৮ দলের শীর্ষ নেতারা বলেন, এবারের বাংলাদেশ হবে ইনসাফ, ইসলাম ও কোরআনের। এদেশে আর কোনোদিন কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ফেরত সিল মারতে হবে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতালোভীরা। এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নির্বাচনের আগে গণভোট দিয়ে ভোটের চরিত্র বদলাতে হবে। আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই, তাহলে গণভোটের পক্ষে আপনারা হ্যাঁ বলবেন। নির্বাচিত হলে তিস্তার পানির ন্যায্য হিস্সা, মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূর করতে ৮ দল কাজ করবে বলেও জানান বক্তারা। সমান সুযোগ চাই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। বেশ কটি দল ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করলেও নেতারা বলছেন, বৃহত্তর স্বার্থে দেয়া হবে সর্বোচ্চ ছাড়। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারে গণভোট, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত সহ ৫ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে আন্দোলন করছে জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ ৮টি রাজনৈতিক দল। রাজধানীর রাজপথ ছাপিয়ে চলতি সপ্তাহে এই আন্দোলন এখন বিস্তৃত হয়েছে বিভাগীয় পর্যায়ে। ৭ বিভাগে চলছে ধারাবাহিক সমাবেশ। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল, আন্দোলনের শরিক এসব দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে সমন্বিতভাবে। সেই লক্ষ্যে ডিসেম্বরের মধ্যভাগেই শরিক দলগুলোর সমন্বিত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে, এমনই আভাস দিলেন দলগুলোর শীর্ষ নেতারা। ডিসেম্বরের প্রথম দিকে আমরা চেষ্টা করব সমঝোতার কাজটা সম্পন্ন করার। যেই আসনগুলো জোট থেকে তারা দাবি করবে বা আমরা দাবি করব, এগুলো কিন্তু মোটামুটি আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি। হয়তো এক সপ্তাহের মধ্যেই আমরা পরস্পর বসে এই বিষয়গুলো একটা পর্যায়ে নিয়ে আসব। আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্ধারণে 2টি বিষয় মাথায় রাখা হয়েছে বলে জানান নেতারা। 2টা বিষয় আর কি, একটা হলো সে একজন বড় দায়িত্বশীল বড় নেতা, আরেকটা হলো যার বেশি জনপ্রিয়তা ওই এলাকায় আছে। কে বেশি পপুলার, কে বেশি পরিচিত, কার জিতে আসার সম্ভাবনা, সিটটা এমন জায়গায় দিতে হলে সেটা যেন লস না হয়ে যায়, এই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং হবে বলে নিজেদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে আছে। সমঝোতার স্বার্থে যে কোনো আসন ছাড়তে প্রস্তুত সব দলই। আমাদের আমির সাহেব বলে দিয়েছেন যে আমরা প্রাথমিক সব বাছাই করে দিলাম, আপনাদের ময়দানে নেমে কাজ করেন, এটা একটা প্রাথমিক বাছাই, কিন্তু কেউ মনে করবেন না যে এই সিটটা আপনার, এটা আপনার না, এটা আমাদের জামাতের সিট। জামাত যখন আপনাকে ছাড়তে বলবে তখন আপনাকে ছাড়তে হবে। সেন্ট্রালে যে আমরা সিদ্ধান্তের জন্য বসবো, সেখানে যখন কোনো আসনের জন্য কোনো প্রার্থী নির্ধারণ হয়ে যাবে, বাকি যারা থাকবে তাদের কাজই হবে তাকে সমর্থন করা। তফসিল ঘোষণা এবং জাতীয় রাজনীতির বাস্তবতা বিবেচনায় প্রার্থী তালিকা ঘোষণার দিনক্ষণে সামান্য পরিবর্তন আসতে পারে বলেও জানান নেতারা। ডিক্লারেশন অফ শিডিউল তখন খুব তড়িৎ এই চূড়ান্তটা আশা করি হয়ে যাবে, সময় তো আর বেশি নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলাকলি প্রতীকে নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করে কথা বলেন তিনি।
বলেন, জোট করলেও নিজস্ব প্রতীকে ভোটের বিধানকে স্বাগত জানায় এনসিপি। এদিকে শতাব্দীর সেরা ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। মহাপরিচালক ইটিআই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে সহযোগিতা করে ইউএনডিপি ও আরএফইডি। বুধবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে চায় ইসি। নির্বাচনে জোয়ার আমরা আছি, কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। এ সময় কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। এদিকে বিকেলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সনদ গ্রহণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করেন। পরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসিকে তফসিল ঘোষণা করতে হবে। তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে। আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিলের চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্ট্রং মেসেজ দেওয়া হয় এবং আইনগতভাবে যাতে তারা এই বিষয়টা ফাইট করে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আইনগতভাবে এই বিষয়ে এই সংস্কারের পক্ষে কাজ করে যাব। নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধে কঠোর হতে ইসির প্রতি আহ্বান জানান দলটির নেতারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন। তার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে নেতারা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে। 10 দিনের বেশি সময় শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দল। সেখানে যোগ দিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। একই এলাকার ভাসানী হলে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ। সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচার অভিযানের কঠোর সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী গণসংযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের আমলে যত গুম খুন হয়েছে সবগুলোর বিচার করবে বিএনপি। সমস্ত কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। আমরা শান্তি চাই, আমরা উন্নয়ন চাই। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন বিএনপির এই নেতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নানা প্রতিবন্ধকতায় জুলাই সনদ আটকে আছে বলে অভিযোগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা।
বুধবার বিকেলে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ব্যক্তি দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভায় এই কথা বলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর অনেক রাজনৈতিক দল সংস্কার চায় না, তাদের জন্যই সংস্কার আটকে আছে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গণভোটের মাধ্যমেই জুলাই সনদ বৈধতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দরা। জুলাই সনদটা দেখবেন, এটাও একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে একটা প্রতিবন্ধী অবস্থায় এসে দাঁড়িয়েছে। কারণ কি, এটা আদেশটা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট কর্তৃক। যেই প্রেসিডেন্ট আওয়ামী লীগের, যেই প্রেসিডেন্ট ফ্যাসিবাদের দোসর, তাকে প্রেসিডেন্ট হিসেবে বহাল রাখা হয়েছে। আমরা যখন বলেছিলাম তাকে অপসারণ করা হোক, সেটা রাজনৈতিক দলগুলো শুনল না এবং তারা ঐক্যমত না হওয়ার পেছনে অনেক ধরনের কলকাঠি নাড়া হলো। যারা সংস্কার চায় না, বিশেষত তাদেরকে আমরা বলি বুদ্ধি প্রতিবন্ধী। এইসব বুদ্ধি প্রতিবন্ধীদের থেকে আমাদের মুক্তি পাইতে হবে। যারা সংস্কারের বুদ্ধি প্রতিবন্ধী হয়ে আছে, আপনারা তাদেরকে সুস্থ করে তুলতে হবে। দায়িত্বটা আপনাদেরকে ইনশাআল্লাহ নিতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে আগামী নির্বাচন। মিরপুর সেনানিবাসের গ্রাজুয়েশন সেরিমনিতে বুধবার বেলা 11টার দিকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত। এরপর কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান বিশাল সুযোগ এনে দিয়েছে। এ সময় দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crisis such as natural disasters, political unrest and pandemics. অনুষ্ঠানে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। জানান, ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। Let us pray to Allah along with all the people of Bangladesh for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters. এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করেন 96 জন দেশি বিদেশি সশস্ত্র বাহিনীর সদস্য। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে চলছে মাত্র একটি ট্রেন। যাত্রী ধারণ ক্ষমতা 1000 হলেও টিকিট মেলে না চাহিদা মতো। ক্যারেজ ইঞ্জিন ও লোকবল সংকটে অজুহাত। সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ফেরত চেয়ে উল্টো ফরমাশ তামিলের কমিশন হতে যাচ্ছে বিটিআরসি। নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া নিয়ে এমন মন্তব্য খোদ সংস্থার চেয়ারম্যানের, যেখানে টেলিকম লাইসেন্স প্রদান ও বাতিলের ক্ষমতা এক মন্ত্রীর হাত থেকে চলে যাচ্ছে 5 মন্ত্রীর কাছে। মন্ত্রীদের সিদ্ধান্ত শুধু বাস্তবায়ন করবে বিটিআরসি, অথচ এই কাজের জন্য তাদের আবার জবাবদিহি করতে হবে স্বচ্ছতা কমিটির কাছে। অংশীজনরা বলছেন, নতুন আইনে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়বে, আরও বাধাগ্রস্ত হবে বিনিয়োগ। শুভ খানের রিপোর্ট। 2001 সালে টেলিযোগাযোগ আইন হওয়ার পর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। শুরুতে টেলিকম লাইসেন্স প্রদান কিংবা বাতিলের ক্ষমতা ছিল নিয়ন্ত্রক সংস্থার হাতেই। তবে 2010 সালে আইন সংশোধনের পর সেই ক্ষমতা যায় মন্ত্রণালয়ের কাছে। এরপর রাজনৈতিক কারণে টেলিকম খাতে অনেক লাইসেন্স দেওয়ার অভিযোগ ওঠে। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর হারানো স্থায়িত্বশাসন ফেরত চেয়ে গত 16 এপ্রিল ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয় বিটিআরসি।
গেল 4 নভেম্বর সংশোধিত আইনের খসড়া প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। বর্তমানে টেলিকম লাইসেন্স দেওয়া বা বাতিলের সিদ্ধান্ত দেন শুধু টেলিযোগাযোগ মন্ত্রী। তবে খসড়া অধ্যাদেশে এই কাজে প্রভাব খাটানোর সুযোগ পাবেন আরও 4 মন্ত্রী। বিটিআরসি শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। সিদ্ধান্ত মন্ত্রীদের, অথচ তার জন্য স্বচ্ছতা কমিটির কাছে জবাবদিহি করবে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, জবাবদিহির জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংসদীয় কমিটি যথেষ্ট। নিয়ন্ত্রণ সংস্থাকে যদি আমি বলি স্বাধীন নিয়ন্ত্রণ সংস্থা, তাকে যদি আমি নিয়ন্ত্রণের জন্য এই জিনিসটা তৈরি করি, এটা একটা হঠকারী সিদ্ধান্ত। এটা যদি বাস্তবায়িত হয়, একটা দুর্নীতির জন্য বিশাল একটা রাস্তা খুলে দেওয়া হবে। নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হলে টেলিকম খাতে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ আরও বাড়বে বলে মনে করেন এই প্রযুক্তি নীতিমালা পরামর্শক। একজন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জায়গায় আপনি 5 জন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যখন নিয়ে আসছেন, বিটিআরসির ক্ষমতায়ন তো হলোই না, বরং বিটিআরসি ক্ষমতায়নটা আরো অনিশ্চিত হয়ে গেল। বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করছে অংশীজনরা। যে কোনো ইনভেস্টরের জন্য এটা একটা বড় ধরনের কনসার্ন হবে যে আসলে আলটিমেট অ্যাপিলেট অথরিটিটা কোথায়, আলটিমেটলি আমি যে ইনভেস্টমেন্টটা করব আমার ইনভেস্টমেন্ট সিকিউরিটিটা কার হাতে। নতুন আইন উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে রাষ্ট্রপতির অধ্যাদেশে তা কার্যকর হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পদ ফিরে পেয়ে চাঙ্গা হতে শুরু করেছে বিএনপির বহিষ্কৃত নেতারা। বরিশালে গত 1 মাসে অর্ধশত বহিষ্কৃত নেতাকর্মীকে দলে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। এতে কেউ বলছেন ষড়যন্ত্রের শিকার, কেউ বলছেন অতীতের ভুল শুধরে নিয়ে আগামীতে সংগঠনকে করবেন শক্তিশালী। আর দলের নীতি নির্ধারকদের সাফ কথা, ফের শৃঙ্খলা ভঙ্গ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। তৃণমূলে এরই মধ্যে প্রায় অধিকাংশ আসনে সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করেছে বিএনপি। চলছে দল গোছানোর কাজও। সেই সঙ্গে এরই মধ্যে গত 1 মাসে বরিশাল বিভাগে নানা সময়ে অন্তত 24 জন স্থগিত ও বহিষ্কৃত নেতাদের আবারও ঘরে ফিরিয়ে আনা হয়েছে। এতে শহর জুড়ে মোটরসাইকেল শোভাযাত্রা, আনন্দ মিছিল করেন স্ব নেতাদের অনুসারীরা। 24 আগস্ট বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের পদ স্থগিত করে হাইকমান্ড। বিরোধী দলের আন্দোলনে বরিশালের অতি পরিচিত শিরিনকে 14 মাস পর দলের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়। তিনি ষড়যন্ত্রের শিকার দাবি করে আগামীতে দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। আমার নেতা জনাব তারেক রহমান তৃণমূলের নেতৃত্বের কারণে তৃণমূলের নেতাকর্মীদের কথা চিন্তা করে রাজপথের কর্মী আমাকে রাজপথে আবার ফিরিয়ে দিয়েছে, আমি তার প্রতি কৃতজ্ঞ। বহিষ্কার কিংবা পদ স্থগিত থাকা নেতাদের কেউ বলছেন ষড়যন্ত্রের শিকার, কেউ বলছেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পথ চলবেন আগামীর। জাতীয় সংসদ নির্বাচনের আগে দলকে সুসংগঠিত করাই লক্ষ্য তাদের। তবে ফের যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে তবে কঠোর শাস্তিও অনিবার্য বলছেন দায়িত্বশীলরা। আমাদের যাকে নমিনেশন দিয়েছে বরিশাল থেকে, যেহেতু দল দিয়েছে, তাকে নির্বাচিত করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করব এবং তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ। দলের দুঃসময় এখন আমাদের দল গুছানোর টাইম, যে আমাদের দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব ভার থেকে শুরু করে আমাদের নতুন প্রজন্ম এবং বাংলাদেশকে নির্মাণের জন্য আমাদের কাজ করব। যদি কেউ পরবর্তীতে আবারও কোনো অসাংগঠনিক কাজে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধেও একইভাবে দল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। নানা অভিযোগে গত 1.5 বছরে বরিশাল বিভাগে অন্তত শতাধিক নেতাকর্মীর পদ স্থগিত ও বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় হামলার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় শহরের শেখিরচর বাস স্ট্যান্ডে হামলার অভিযোগ করেন দলের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে জামায়াতের অভিযোগ, সভা শেষে ইউনিয়ন তাঁতি দল নেতা বখতিয়ার হোসেনের নেতৃত্বে 70 থেকে 80 জন তাদের উপর হামলা চালায়। এতে অন্তত 30 নেতাকর্মী আহত হন। এর মধ্যে 7 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া জামায়াতের 3 নেতাকর্মী নিখোঁজ বলেও দাবি করা হয়। হামলার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে জামায়াত। তবে অভিযোগ অস্বীকার করে জামায়াতের হামলায় বখতিয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সাইফুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে দলটির একাংশের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় চণ্ডীপুর কদমতলায় রাজপাড়া থানার সামনে থেকে মিছিল শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধারা। মিছিলটি জেলা এনসিপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে তালা দেয়। পরে পথসভা থেকে অভিযোগ করা হয় নবনির্বাচিত আহ্বায়ক ছাত্র জনতার ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী রুবেলের সহযোগী। তাকে বহিষ্কারের 48 ঘন্টার সময় বেঁধে দেওয়ার পরও দাবি বাস্তবায়ন না হওয়ায় এনসিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। যদিও সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন সাইফুর রহমান। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। এছাড়া আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ট লাইন। এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে কোনো এক সময়ের ফোনালাপেটি কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। প্রসিকিউশনের তথ্য বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। সম্প্রতি এই দুইজনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। প্রসিকিউশন বলছে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এই অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে 2 মামলায় আনিসুল, সালমান, পলক ও জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের শুনানি 14 ডিসেম্বর। শুনানিতে গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন। সাব জেলে থেকে ভার্চুয়ালি হাজিরের সুবিধা চেয়ে করা আবেদন খারিজ করেন আদালত। এদিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে নিজেকে বাদ দেওয়ার আবেদন করেন আইনজীবী ZI খান পান্না। এতে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। গত 23 নভেম্বর হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন আলোচিত আইনজীবী ZI খান পান্না। তাৎক্ষণিক তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক ও আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না। সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। আদালতে উপস্থিত না হয়ে পান্নার এমন কর্মকাণ্ডে বুধবার ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ডেকে পাঠানো হয় তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী। প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। সোশ্যাল মিডিয়াতে আদালতের ব্যাপারে কমেন্ট করেছেন এই আদালত তার ক্লায়েন্ট মানেন না, অর্থাৎ ইন আদার ওয়ার্ডস তিনি সমর্থন করছেন যে ক্লায়েন্ট যেটা বলছে আদালতকে তিনি মানেন না, সে কারণে উনিও এটা মানেন না, এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয়। আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন। এদিন র্যাবের TFI সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে,
সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। খারিজ করে দেয়া হয় সাব জেল থেকে সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন। আই এম কনফিডেন্ট যে দেয়ার ইজ এ ফেয়ার চান্স যে তারা বেকসুর খালাস পাবে, তখন যেন তারা সেনাবাহিনীতে ফিরে যেতে কোনো সমস্যা না হয়। দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধেই বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। জেডাই খান পান্না প্রত্যাহার করে নেয় শেখ হাসিনার পক্ষে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আমির হোসেনকে। তিনি জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের পক্ষের আইনজীবী ছিলেন, যে মামলায় শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। কুষ্টিয়ায় আইন অমান্য করে অবাধে চলছে অবৈধ ইটভাটার কর্মযজ্ঞ। পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। নানা রোগে আক্রান্ত আশপাশের বাসিন্দারা। কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আলোচনা ছাড়া দাম বাড়ানো আইনের ব্যত্যয় বলছে ক্যাব। আর মন্ত্রণালয়কে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেয়ায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। কোনো ধরনের আগাম ঘোষণা কিংবা সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই মঙ্গলবার রাতে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 9 টাকা বাড়িয়ে দেয় ভোজ্য তেল আমদানিকারক ও বাজারজাতকারী ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল লিটারে 189 টাকা থেকে বেড়ে 198 টাকায় বিক্রি শুরু হয়। এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোয় আইনের ব্যত্যয় ঘটেছে বলে জানান ক্যাব সভাপতি এইচএম শফিকুজ্জামান। রিফাইনারিগুলো আছে তাদের যে অ্যাসোসিয়েশন, তারা এই 9 টাকায় যে বাড়িয়ে দিল সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয়, সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। আইনে তো অনেকগুলোই বিষয় আছে যে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে। যদি কেউ হোল্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয়, সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার এ ব্যাপারে কিছুই জানে না বলে বৈঠক শেষে জানান বাণিজ্য উপদেষ্টা। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। 50 লক্ষ লিটার তেল কিনেছি। যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব। কোনো ধরনের আলোচনা ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইনগত কোনো ভিত্তি নেই বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পুনঃখননের পর হবিগঞ্জ 5 কূপ থেকে আবারও শুরু হয়েছে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন। এতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12 মিলিয়ন সহ সর্বমোট 26 মিলিয়ন ঘনফুট গ্যাস। কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের অধীনে থাকা হবিগঞ্জ 5 নং কূপ পুনঃখননের পর আবারও শুরু হয়েছে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন। হবিগঞ্জে বুধবার বিকেলে গ্যাস সরবরাহ উদ্বোধন করেন পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান। প্রকল্প সংশ্লিষ্টরা জানান 1988 সালে খনন করা কূপ থেকে দৈনিক 14 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছিল। পরে চাপ কমে আসায় চলতি বছরের 24 অক্টোবর আবার খনন শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। 27 নভেম্বর শেষ হয় পুনঃখনন। হবিগঞ্জ 5 নং কূপটি চালু হয় জাতীয় গ্রিডে নতুন করে 12 মিলিয়ন সহ এই কূপ থেকে সরবরাহ হচ্ছে 26 মিলিয়ন ঘনফুট গ্যাস। সংশ্লিষ্টরা জানান হবিগঞ্জ 500 মোট 21টি কূপের পুনঃখনন শেষ হয়েছে, চলমান রয়েছে আরও 29টি, আর চলতি মাসে শেষ হবে আরও 4টির খনন কাজ। এই গ্যাসের সাথে পানি চলে আসছিল এবং পানি আসার কারণে গ্যাসের গুণগত মান ডেটোরেট করে গিয়েছিল এবং আমাদের ইকুইপমেন্টের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমরা এটা ওয়ার্ক ওভারে উদ্যোগ গ্রহণ করি। মাত্র 37 দিনের মধ্যে আমরা ওয়ার্ক ওভারটা সম্পন্ন করি। মেনটেনেন্সের জন্যই আমরা মেনলি এই কূপটাকে আমরা ওয়ার্ক ওভারে হাতে নিয়েছিলাম। তো সেইটা আমরা বাফিক্সের বিজয় 11 রিগের মাধ্যমে আমরা কাজটা শেষ করেছি। হবিগঞ্জ 5 নং কূপটি খননের ব্যয় ধরা হয়েছে 75 কোটি টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, হবিগঞ্জ। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে চলছে জাহানাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেন। প্রায় 1000 যাত্রী ধারণ ক্ষমতা হলেও টিকিট পাওয়া যায় না চাহিদা মতো। তাই তো চাহিদা অনুযায়ী এই রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। যদিও রেল কর্তৃপক্ষ বলছে নানা সংকটে এই রুটে নতুন ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না এখনই।
আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। পদ্মা রেললিংক দিয়ে মাত্র 4 ঘন্টায় খুলনা থেকে রাজধানী পৌঁছানো যাচ্ছে। তবে এর সুবিধা মিলছে শুধুমাত্র একটি ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসের মাধ্যমে। কম সময়ে এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করা যায় বলে দিন দিন বাড়ছে এর টিকিটের চাহিদা। এলাকাবাসী বলছেন অনলাইন কিংবা কাউন্টার থেকে টিকিট কিনতে হয় 3 থেকে 10 দিন আগে। তবে প্রায় 1000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রেনটিতে টিকিট পাওয়া যায় না চাহিদা মতো, যার কারণে বাড়ছে ক্ষোভ। চাহিদা হিসাব করে এই রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি তাদের। মূলত আমরা টিকিট আগে পাই না, এটা চাপ বেশি, এজন্য আমার আগে টিকিট নেওয়া লাগে, এটা হচ্ছে মেন ইস্যু। দুইটা যদি ট্রেন দেওয়া হয় ঢাকা টু খুলনা টু ঢাকা, সেক্ষেত্রে আমার জন্য ভালো হয়। সরকার যেহেতু এত টাকা খরচ করে এখানে লাইন করছে, ট্রেন সংখ্যা 1টা থেকে আরও বাড়িয়ে 2টা থেকে 3টা করা উচিত। জ্যাম থাকে, থাকে, আমরা অনেক সময় ট্রেনে সবাই চলাচল করতে পারি, আর একটা ট্রেন হলে আমাদের জন্য ভালো হয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন শুরু থেকেই এ রুটে একাধিক ট্রেন চালানোর প্রতিশ্রুতি থাকলেও তা কার্যকর না হওয়ায় অবকাঠামোর পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। আর একটা ট্রেন ওখানে দিয়ে এবং যে রেলের যে সেবার মান বৃদ্ধি করে এই অঞ্চলের মানুষের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে। রেলের কর্তৃপক্ষ বলি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আমাদের এই বৈষম্যের শিকারটা হতে হলো। রেল কর্তৃপক্ষ বলছে ক্যারেজ, ইঞ্জিন ও লোকবল সংকটে এ রুটে এখনই নতুন ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। তবে নতুন প্রকল্পে ক্যারেজ কেনা হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। একটা প্রজেক্টের আওতায় আমরা 200টি ক্যারেজ পাবো। তো এই ক্যারেজকে ব্যবহার করে আমাদের চিন্তাভাবনা আছে, আমরা 2-1টি নতুন ট্রেন চালু করার চিন্তাভাবনা আছে। পদ্মা সেতুর কেন্দ্রিক রেল চালুর বিষয়টিও আমাদের মাথায় আছে, আমরা চিন্তাভাবনা করছি। পদ্মা রেললিংক দিয়ে 2024 সালের ডিসেম্বরে 10টি বগি নিয়ে জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা শুরু করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। গত কয়েক বছরে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পে ব্যবহারের জন্য কেনা হয় শত কোটি টাকার বিভিন্ন আধুনিক যানবাহন ও যন্ত্র, কিন্তু অভিজ্ঞ ও দক্ষ চালকের অভাবে এর বেশিরভাগই ব্যবহার হচ্ছে না। এতে সরকারি অর্থের অপচয় হয়েছে বলে দাবি নাগরিকদের। পাশাপাশি প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হওয়ারও অভিযোগ তাদের। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। অলস পড়ে আছে যানবাহন, কোনোটি কেনা হয়েছে মাস 2 আগে, আবার কোনোটির বয়স গড়িয়েছে বছরে। খুলনা সিটি কর্পোরেশনে গত কয়েক বছরে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে শতাধিক নতুন আধুনিক যন্ত্র ও যানবাহন সংযোজন করা হয়েছে, কিন্তু যানবাহন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে বর্তমানে জনবল রয়েছে 120 জন। আবার টেকনিশিয়ানও কম থাকায় বিভিন্ন সময় স্থবির হয়ে পড়ছে মেরামত কাজ। এতে অযত্ন অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে শত কোটি টাকার অধিকাংশ যানবাহন। নগরবাসীর সেবা দেওয়া লাগে, সারা যার যে সময় যে গাড়ির দক্ষ ড্রাইভার তারা সেইভাবে গাড়ি দিয়ে ডিউটিতে পাঠায়, সেভাবে আমরা ডিউটি করি। অনেক গাড়ি দেখা গেল যেইগুলার আপনার ইঞ্জিনের সমস্যা আছে, কাজ চলমান, দেখা গেল আমাদের দরখাস্ত করা রয়েছে অথরিটির, ঢাকায় রয়েছে, ওই যে রয়েছে, এই জন্য গাড়ি ওইভাবে থাকে। এখন তো ম্যানুয়াল নেই, সব সেন্সার অটোমেটিক গাড়ি এখন আমরা চালাচ্ছি এবং আমরা প্রস্তুতিতে আছি, অনেকে অনেক শিখবে। আধুনিক যান থাকা সত্ত্বেও ব্যবহার না থাকায় সম্পদের অপচয় এবং নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মত নাগরিক নেতাদের। যদি ড্রাইভার দক্ষ না থাকে তাহলে যানবাহনগুলো ড্রাইভারের কারণেও নষ্ট হতে পারে, আবার ড্রাইভার স্বল্পতার কারণে সিটি কর্পোরেশনের যানবাহনগুলো সঠিকভাবে চলাচল করতে পারছে না। নাগরিক ভোগান্তি তো রয়েছেই এবং কোটি কোটি টাকা এখানে অপচয় হচ্ছে। তবে দক্ষ জনবল নিয়োগে চেষ্টা চলছে বলে জানায় সিটি কর্পোরেশন। প্রকৃতপক্ষে আমাদের এখানে আরও ড্রাইভার দরকার এবং দক্ষ ড্রাইভার দরকার, তা না হলে এই ইকুইপমেন্টসগুলো ধীরে ধীরে অযত্নে অবহেলায় মানে দক্ষ পরিচালনার অভাবে এটা নষ্ট হয়ে যেতে পারে। যানবাহন ও যন্ত্রাংশ পরিচালনা করতে সম্প্রতি 96 জন দক্ষ চালক ও টেকনিশিয়ানের চাহিদাপত্র দিয়েছে সিটি কর্পোরেশন। তথ্য বলছে কেসিসিতে বর্তমানে যানবাহন ও যন্ত্র রয়েছে 240টি। নতুন প্রকল্পে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে আরও 34। তবে দক্ষ চালক না থাকায় সেগুলোর ব্যবহার নিয়েও শঙ্কা রয়েছে। তাই অন্তত আউটসোর্সিংয়ের মাধ্যমে হলেও কিছু চালক নিয়োগ জরুরি বলছে যান্ত্রিক বিভাগ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দেশের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বোন মেরু ট্রান্সপ্ল্যান্টের অনুমতি পেল আজগর আলী হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান বেসরকারি স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা। দেশের জটিল চিকিৎসা ব্যবস্থার জন্য এই অনুমতিকে নতুন মাইলফলক হিসেবে দেখছেন তারা।
বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কিংবা অস্থিমজ্জা প্রতিস্থাপন, যা স্টেম সেল ট্রান্সপ্লান্ট নামেও পরিচিত। এটি একটি এমন চিকিৎসা পদ্ধতি যা ক্ষতিগ্রস্ত অস্থিমজ্জাকে প্রতিস্থাপন করা হয় সুস্থ স্টেম কোষ দিয়ে। এটি নির্দিষ্ট কিছু ক্যান্সার এবং রোগের জন্য সুস্থ ব্যক্তির স্টেম কোষ দিয়ে বিশেষ থেরাপির মাধ্যমে প্রতিস্থাপন করা হয় রোগীর শরীরে। এই জটিল রোগের চিকিৎসা শুধু বিদেশেই নয়, ঢাকা মেডিকেল সহ দেশেরও বেশ কিছু বেসরকারি হাসপাতালে করা হয়ে থাকে। তবে এবার বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হলো রাজধানীর গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালকে। বুধবার সচিবালয়ে হাসপাতালের সিইও এবং পরিচালক প্রফেসর ডাক্তার জাবরুল এসএম হকের হাতে এই অনুমতিপত্র তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ বিষয়ে চিকিৎসকদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন হাসপাতালের সিইও। কেস করব না, আমার সাকসেস রেটটা ডিপেন্ড করে আমার মেডিকেল নলেজ, আমার মেডিকেল কালচার এবং আমার প্র্যাকটিসের যে এবিলিটি সেটার উপরে। বাংলাদেশে এখনও একেবারেই অপ্রতুল, আমাদের প্রচুর রোগী দেশের বাইরে যাচ্ছেন। এটা খুব বেশি জটিল এমন কোনো প্রক্রিয়া না যেটা আমরা করতে পারবো না। এটা আমরা করার এবিলিটি রাখি। আমাদের দেশের মেডিকেল কমিউনিটি অনেক ট্যালেন্টেড, ওনাদেরকে যদি সহযোগিতা করা হয় সরকারিভাবে এবং বেসরকারি জায়গাগুলোকে যদি সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় তাহলে এটা আরো দ্রুত গতিতে আগাবে। মন্ত্রণালয় জানায় 1 ডিসেম্বর হতে পরবর্তী 1 বছরের জন্য দেয়া এই অনুমতিপত্র প্রতি বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নবায়ন করতে হবে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। বিশেষ করে শিক্ষার্থীদের একটি অংশ এই রোগে আক্রান্ত হচ্ছে। সমকামিতার জন্য আক্রান্ত হচ্ছেন অনেকে। এটি কমিয়ে আনতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। যশোরে এইচআইভি আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলা হাসপাতালে প্রতিদিন অন্তত 10 জন করে সন্দেহভাজন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের নভেম্বর পর্যন্ত জেলায় 52 জন এইডস রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 46 জন পুরুষ এবং 8 জন নারী। সবচেয়ে উদ্বেগজনক হলো আক্রান্তদের মধ্যে 26 জনই শিক্ষার্থী। এদের বেশিরভাগের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। অনেক ছেলের সাথে করছি, এটা হয়তো বা আমার ওখান থেকে কারোর মাধ্যমে ভিতরে প্রবেশ করছে। সংশ্লিষ্টরা বলছেন তরুণ সমাজের মধ্যে সংক্রমণ বৃদ্ধি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এ থেকে পরিত্রাণ পেতে ইন্টারনেট ব্যবহারে সতর্ক, সামাজিক এবং ধর্মীয় জ্ঞানে উদ্বুদ্ধ সহ কাউন্সেলিং করতে হবে। স্যাম্পল কালেকশন করে 15 মিনিটের মধ্যে রেজাল্ট দিয়ে দিই। এক্ষেত্রে যদি যাদের পজিটিভ হয় তারপরে আমরা আরো 2 ধাপে কনফার্ম হই। এইচআইভি রোগীদের ক্ষেত্রে যারা একদম পজিটিভ হয়ে গিয়েছে এবং ওষুধ নিচ্ছে তাদেরকে প্রতি মাসেই ওষুধ যখন নিতে আসে প্রতিনিয়তই তাদেরকে কাউন্সেলিং করতে হয়। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে, তবে এটি কমিয়ে আনতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরাসরি তো এইডস এর কারণে আসে না, যখন সে তার একটা সাধারণ সমস্যা, দেখা গেল একটা ডায়রিয়া হয়েছে সারছে না, তার জ্বর হয়েছে সারছে না, শুকনো কাশি সারছে না, তখন আমরা সন্দেহজনকভাবে পরীক্ষাগুলো করা হয়, তখন এটা ধরা পড়ে। আমাদের সন্তান কার সাথে মিশছে, তারা ধর্মীয় অনুশাসনে থাকছে কিনা বা তাদের জীবনযাত্রা কেমন, এবং তারা ইন্টারনেট যে অবাধ বিচরণ সেটা কি তারা নিরাপদ সাইটগুলোতে যাচ্ছে, এগুলো যদি আমরা নিজেরা মনিটর না করি তাহলে আমাদের সন্তানদের এখান থেকে পরিত্রাণ পাওয়ার আসলে উপায় নাই। কর্তৃপক্ষের তথ্য মতে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের এআরটি সেন্টারে মোট 248 জন এইডস আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। সময় সংবাদ, যশোর। বাগেরহাটে জনবলের অভাবে বন্ধ রয়েছে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আইসিইউ ইউনিট। সেবা না পেয়ে মুমূর্ষ রোগীদের প্রতিনিয়ত যেতে হয় খুলনা, ঢাকা সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে। চালু না থাকায় যন্ত্রপাতিও নষ্ট হওয়ার ঝুঁকিতে। দ্রুত আইসিইউ চালুর দাবি সংশ্লিষ্টদের। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। বাগেরহাটে 250 শয্যা জেলা হাসপাতালের 7ম তলায় আইসিইউ ইউনিট আছে। সাজানো গোছানো বেড, ভেন্টিলেটর, হার্ট মনিটর, ইনফিউশন পাম্প, ডিফিব্রিলেটর, রক্তের গ্যাস বিশ্লেষক সহ নানা ধরনের যন্ত্রপাতি। সঙ্গে রয়েছে অক্সিজেন থেরাপি মেশিন, ফিডিং টিউব, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও উচ্চ ক্ষমতা সম্পন্ন রিফ্রিজারেটরস আইসিইউ পরিচালনার আনুষঙ্গিক যন্ত্রপাতি।
তবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকায় মূল্যবান এসব যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে। অন্যদিকে আইসিইউ সেবা না পেয়ে মুমূর্ষু রোগীদের প্রতিনিয়ত যেতে হয় খুলনা, ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে। চালু থাকা অবস্থায় বেশিরভাগ সময় 10টি বেডেই রোগী থাকতো বলে জানান নার্সরা। পুনরায় সেবা চালুর দাবি রোগী ও স্বজনদের। মুমূর্ষু রোগী নিয়ে খুলনায়, ঢাকায় যেতে হয়, এখানে আমরা সেরকম সেবা পাই না। চাই যে জায়গায় আইসিইউটা চালু হোক তাড়াতাড়ি। এখানে মূলত সমস্যা হচ্ছে আপনার জনবলটাই মেইন ফ্যাক্টর। সব রকমের সবকিছু সুযোগ সুবিধা আছে, বাট এটা বন্ধ থাকায় সেই সুযোগ সুবিধাটা রোগীরা নিতে পারছে না। মানুষের চরম ভোগান্তি থেকে মুক্তির জন্য অবিলম্বে বাগেরহাট জেলার এই আইসিইউ চালুর জোর দাবি জানাচ্ছি। আইসিইউ ব্যবস্থাপনায় দক্ষ জনবল পেলে ইউনিটটি চালুর আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টে চলে যাওয়ার কারণে আমরা 2025-এর এই সেবা থেকে বঞ্চিত। আমাদের যন্ত্রপাতি সবকিছুই পরিপূর্ণ রয়েছে, শুধু জনবল যদি হয় তাহলে আমরা পরিপূর্ণ সেবা দিতে পারবো। 2021 সালে 23 এপ্রিল 3টি শয্যার মাধ্যমে হাসপাতালটিতে আইসিইউ সেবা চালু করা হয়। পরে 10 শয্যার আইসিইউ ইউনিট চালু করা হয়। সময় সংবাদ, বাগেরহাট। দীর্ঘ 8 বছরেও শেষ হয়নি নড়াইল জেলা হাসপাতালের 250 শয্যার ভবনের নির্মাণ কাজ। 100 শয্যার পুরাতন হাসপাতালটিতে গড়ে প্রতিদিন ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ রোগী সেবা নিচ্ছে। তবে নতুন ভবন হস্তান্তর ও চালুর বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি স্বাস্থ্য বিভাগ। সজীব রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সিঁড়ি থেকে বারান্দা, কোথাও পা ফেলার জায়গা নেই। রোগী আর স্বজনদের এমন ভিড় নড়াইল জেলা শহরের একমাত্র 100 শয্যা বিশিষ্ট হাসপাতালটির নিত্যদিনের চিত্র। গড়ে প্রতিদিন ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ রোগীর চাপ সামলাতে নাজেহাল অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। 2017 সালে নড়াইলে 250 বেড হাসপাতালের মূল ভবন, সার্ভিস ভবন ও চিকিৎসকদের জন্য ডরমেটরি ভবন নির্মাণের ডিপিপি অনুমোদন পায়। 2018 সালের জুনে 8টি ঠিকাদারি প্রতিষ্ঠান 8 তলা ভবন সহ প্রকল্পটির নির্মাণ কাজ শুরু করে, যার প্রস্তাবিত মূল্য ধরা হয় 61,58 লাখ টাকা। আর বিশ্ব ব্যাংকের অর্থায়নে 9ম তলায় 10 শয্যা বিশিষ্ট আইসিইউ নির্মাণের কাজে প্রস্তাবিত মূল্য ধরা হয় 5,77 লাখ টাকা। 3 দফা মেয়াদ বাড়িয়ে 2024 সালের জুনে কাজের মেয়াদ শেষে হস্তান্তরের কথা থাকলেও নকশা জটিলতায় ঝুলে আছে হস্তান্তর প্রক্রিয়া। দ্রুত 250 বেডের বাস্তবায়ন চান সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। 5 দিন ধরে আরসি বলছেন, এই বারান্দায় আছে, আমরা সিট পাই না। রোগী ফ্লোরে আছে, এতে সুস্থ থেকে ইনফেকশনের সম্ভাবনা বেশি। ভাবছিলাম 250 বেডটা চালু হলে কাঙ্ক্ষিত সেবা পাবো, এখন বিল্ডিং তো দাঁড়িয়ে আছে কিন্তু চালু হওয়ার নামে কোনো খোঁজ খবর নাই। এদিকে 250 শয্যা হাসপাতালটি চালু দূরের কথা, হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে জানে না জেলা স্বাস্থ্য বিভাগ। আর 4টি লিফট জটিলতা কাটিয়ে পরিকল্পনা কমিশনের অনুমোদন সাপেক্ষে আগামী 4 মাসের মধ্যে হস্তান্তরের আশ্বাস জেলা গণপূর্ত বিভাগের। যতক্ষণ না পর্যন্ত বিল্ডিং হ্যান্ডওভার হচ্ছে ততক্ষণ এটার কার্যক্রমই শুরু করা যাবে না। পেপার হয়তোবা চাচ্ছি, পাঠাচ্ছি কিংবা পাঠাবো, কিন্তু সেটার কার্যক্রমও যে কত তাড়াতাড়ি আমরা পাবো এটা অ্যাকচুয়ালি বলা কঠিন। আশা করি 3 থেকে 4 মাসের মধ্যে দরপত্র আহ্বান সহ যাবতীয় কাজগুলো কমপ্লিট করতে পারব। 2017 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীতকরণে ডিপিপি অনুমোদন দেয় তৎকালীন সরকার। সময় সংবাদ, নড়াইল। উত্তরের হিম বাতাসের প্রভাব পড়েছে বরেন্দ্র জনপদে, বেড়েছে শীতের প্রকোপ। বিস্তারিত জানাতে নওগাঁর মুক্তির মোড় এলাকায় আছেন রিপোর্টার MR রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা এই অঞ্চলে ব্যাপক নিচে নেমে এসেছে। বিশেষ করে 18-20 ঘরের তাপমাত্রা এই মুহূর্তে বিরাজ করছে 12 থেকে 13 ঘরে, অর্থাৎ শীতের যে প্রকোপ তা কিন্তু এই মুহূর্তে অনুভূত হচ্ছে। এবং আমরা দেখছিলাম ভোর সকাল থেকে বেলা 10টা-11টা পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে এবং এরপর আবার কিছুটা সূর্য উকি দিলে তারপরে শীতের প্রকোপটা কিছুটা নেমে আসছে। স্থানীয় আবহাওয়া অফিসের যে বার্তা তা বলছে যে গতকালকে যে তাপমাত্রা রেকর্ড করা ছিল 12.1, আজকে সেই তাপমাত্রার আরেক দফা নিচে নেমে এসে 12 ডিগ্রিতে নেমে এসেছে। অর্থাৎ এই জনপদে একদিকে উত্তরের যে হিম বাতাস, সে সাথে কিন্তু এই অঞ্চলে শীতের ধকলটা বাড়তে থাকে সব সময়। এবং গতকালকে থেকে আজকে তাপমাত্রার যে প্রবাহটা তা কিন্তু বাতাসে আর্দ্রতাও 100 ঘরে তারা বলছে। সব মিলে শীত এই অঞ্চলে জেঁকে বসেছে এবং শীতের এই অবস্থাটা কিন্তু হঠাৎ করে নেমে যাওয়ার কারণে, তাপমাত্রা কমে আসার কারণে কিন্তু সাধারণ মানুষের কিছুটা আমরা দুর্গতিও লক্ষ্য করছিলাম। অনেকে গরম কাপড় কেনার জন্য বিভিন্ন
দোকানগুলোতে ভিড় করছেন, সেই সাথে আগাম একটা প্রস্তুতির যে বিষয়টি সেটিও কিন্তু এইভাবে অনুভূত হচ্ছে। এবার তাপমাত্রা কিছুটা ছন্দপতন হচ্ছিল, কখনো 20 কখনো 22 ডিগ্রি তাপমাত্রা, আবার সেই তাপমাত্রা কিন্তু 12-13 ঘরে। অর্থাৎ এই তাপমাত্রাটা এই অঞ্চলের উপর দিয়ে প্রভাব পড়ে এবং স্থানীয় আবহাওয়া অফিস এবং স্থানীয় যারা দাতব্য প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা শীতের আগাম প্রস্তুতি স্বরূপ বিভিন্ন দরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ করার একটি চেষ্টা থাকে। তবে এখনো পর্যন্ত আমরা এরকম চেষ্টা কিন্তু লক্ষ্য করিনি। ফলে সাধারণ মানুষ যেটা অনুভব করছে যে শীতকে মোকাবেলা করার জন্য নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের গরম কাপড় দেওয়ার একটি তারা কিন্তু আহ্বান জানাচ্ছে। এবং শীত এই অঞ্চলে কিন্তু দীর্ঘায়িত হয়ে থাকে। এই ডিসেম্বর থেকে টানা কিন্তু 1-1.5 মাস শীত, একটা তীব্র শীত অনুভূত হবে। এবং এবার আবহাওয়া অফিসের যে বার্তা তাতে তারা বলছেন যে তাপমাত্রার বড় একটি বিপর্যয় তারা অনুভব করছেন এবং যেখানে 20-22 ঘরের তাপমাত্রা আগামীতে আরো কিন্তু তাপমাত্রা নিচে নেমে যাওয়ার বার্তাটাই আবহাওয়া অফিসের দিক থেকে দেওয়া হচ্ছে। স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছে, শীতকে মোকাবেলা করার জন্য তারা সরকারি পর্যায়ে যে শীতের গরম কাপড় বা কম্বল বিতরণ করে থাকেন তৃণমূল মানুষের মাঝে, এখনো পর্যন্ত তারা একটি বরাদ্দ দিয়েছেন, 50,000 গরম কাপড়ের একটি বরাদ্দ তারা চাহিদাপত্র দিয়েছেন, কিন্তু এই কাপড়টি এখনো তারা পাননি। তবে ছিন্নমূল নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের প্রস্তুতি স্বরূপ এই মুহূর্তে কিন্তু আমরা দেখছিলাম যে নিম্ন আয়ের মানুষের মাঝে যেটি খুবই জরুরি সেটি হলো যে বিভিন্ন উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের পক্ষ থেকে কিন্তু অনেকেই এই সব মানুষকে সহযোগিতা করে থাকেন, কিন্তু এখনো সেই সহযোগিতার হাত প্রসারিত হচ্ছে না বা সহযোগিতা আমরা দেখছিলাম না। সব মিলিয়ে শীত মোকাবেলা এবং শীতের এই সময়টাতে নিম্ন আয়ের মানুষের ভিতরে এক ধরনের কিন্তু শঙ্কা রয়েছে। তারা কিন্তু নিম্ন আয়ের মানুষরা মধ্যবিত্ত বা উঁচু লেভেলের মানুষের মাঝে কিন্তু তারা একটি প্রত্যাশার পথ চেয়ে বসে রয়েছেন। সব মিলিয়ে শীত আগামীতে আরো বাড়বে, সেই মোকাবেলার একটা প্রস্তুতি সবাই কিন্তু আশা করছেন। এই ছিল সার্বিক এই জনপদে শীতের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও ঝিনাইদহে কমছে না দাম। নতুন হাটখোলা থেকে সবজি বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সকাল থেকে ঝিনাইদহ শহরে যে নতুন হাটখোলা সবজি বাজার, এই সবজি বাজারে জেলা সদর সহ বিভিন্ন উপজেলা থেকে সবজি আনতে শুরু করেছে কৃষকরা এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই বাজারে কিন্তু বেচাকেনা শুরু হবে। আজকে আমরা সকাল থেকে এসে দেখেছি যে প্রচুর পরিমাণ সবজি কিন্তু আসতে শুরু করেছে এবং কিছুক্ষণ পর হয়তো 8টার পর থেকে সবজি বেচাকেনা শুরু হবে। তো আমরা এখানে এসে কৃষকদের সাথে কথা বলছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলছে যে শীতকালীন সবজি কিন্তু বাজারে ওঠা শুরু করলো, দাম কিন্তু গত তুলনামূলকভাবে বেশি। দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা সপ্তাহের ব্যবধানে কমলে কিন্তু তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে বলা যায় যে দাম কিন্তু বেশি। আজকে আমরা যেটা বাজার ঘুরে দেখেছি, আজকে পাইকারি পর্যায়ে যে সবজি বিক্রি হচ্ছে এর মধ্যে আমরা কথা বলেছি যে কৃষক ব্যবসায়ীরা জানিয়েছেন বেগুন বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে 60 থেকে 65 টাকা কেজি দরে, উচ্ছে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, সিম বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা বিক্রি দরে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 15 টাকা থেকে 16 টাকা কেজি দরে। এছাড়া কাঁচামরিচ যেটা সেটা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। পেঁয়াজকলি বিক্রি হচ্ছে পাইকারি 80 টাকা কেজি, ফুলকপি 25 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া লাউ যেটা আছে, লাউ প্রকারভেদে প্রতি পিস 20 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এছাড়া শশা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে এবং নতুন আলু যেটা দেখছি, নতুন আলু আমরা বাজারে উঠতে দেখেছি সেটা 55 থেকে 60 টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে গত বছরের এই সময়টা যেই সবজির দাম কিন্তু এখন যেটা বিক্রি হচ্ছে 35 টাকা, সেটা কিন্তু গত বছর ছিল 25 টাকা। সব মিলিয়ে আসলে সবজির যে দাম বলা যায় সেটা গত বছরের তুলনায় এবছর কিন্তু বেশি এই সময়টাতে। এবং ব্যবসায়ীরা বলছেন এবছর এখন পর্যন্ত যে সবজির দাম এটা সপ্তাহের ব্যবধানে কেজি থেকে 5 থেকে 10 টাকা কমছে এবং আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সবজির দাম আরো কমতে পারে বলে তারা আশা করছে। এবং কৃষকরা বলছেন যে এবছর তারা সার, বীজ এবং ঔষধের দাম বেশি হওয়ার কারণে তাদের ফসলের উৎপাদন খরচ কিন্তু বেশি হয়েছে। দাম বেশি হলেও কিন্তু তাদের লোকসান গুনতে হচ্ছে। তো এই ছিল ঝিনাইদহ শহরের যে নতুন হাটখোলা সবজি বাজার, সেই সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহে। গণবিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়
পিকনিকে নেয়ার কথা বলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করে সহপাঠীরা। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূঁইয়া, তাজুল ইসলাম তাজ, শ্রাবণ সাহা ও অন্তু দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়ায় আইন অমান্য করে অবাধে চলছে অবৈধ ইটভাটার কর্মযজ্ঞ। কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। অধিকাংশ ভাটায় গড়ে উঠেছে লোকালয় ও ফসলি জমিতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল, নানা রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের বাসিন্দারা। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। কৃষি জমির মধ্যে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। একদিকে ফসলের ক্ষেত, অন্যদিকে লোকালয়। চুল্লির দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশে। কুষ্টিয়ায় আইন না মেনে ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। এতে বিরূপ প্রভাব পড়েছে আশপাশের এলাকায়। স্থানীয়রা বলছেন, ভাটা দূষিত ধোঁয়ার কারণে কমে গেছে ফসল উৎপাদন, এমনকি নানা রকম রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। শিগগিরই এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা চান তারা। ভাটা হওয়ার আগে অনেক ফলন হতো, কিন্তু এখন আর অত ফলন হয় না। গাছটা তো কাট না হলে খড়ি ভাটাই উড়াচ্ছে কি করি, কচি কচি গাছগুলো কাটিয়ে দিচ্ছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কুষ্টিয়ার পরিবেশ এবং প্রতিবেশ এটি রক্ষায় বদ্ধপরিকর। ইটভাটা যেগুলো অবৈধ, নিশ্চয়ই সেটি আইনানুগ যে ব্যবস্থা সেগুলোর বিরুদ্ধে সেটি আমরা অবশ্যই গ্রহণ করব। জেলা প্রশাসনের তথ্য মতে কুষ্টিয়ায় 213টি ইটভাটার মধ্যে বৈধ মাত্র 17টি। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন মেজবাউল আরিফ। ধন্যবাদ আলিশা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। বুধবার বিকেলে রাজধানীর পল্লবীতে বিএনপি চেয়ারপারসনের সুস্থতায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, দাবি আদায়ে মানুষের পাশে এক কাতারে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। বাংলাদেশের ক্লান্তিলগ্ন থেকে অধিকার আদায়ে সংগ্রামে আলেম সমাজ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া বিগত 12 বছরে আলেম সমাজকে স্বীকৃতি দেওয়া হয়নি এমন অভিযোগও করেন তিনি। রাজধানীর হাজারীবাগে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আগামীতে হাজারীবাগ এলাকায় নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার প্রত্যয় জানিয়ে উন্নয়ন কাজে সিটি কর্পোরেশনকে যুক্ত করা হবে বলেও জানান আসিফ মাহমুদ। আমার সাথে দেখা করেছেন, বিভিন্ন সমস্যার কথা বলেছেন। আমরা চেষ্টা করেছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো সমাধান করার, বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আমরা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রপ্তানি খাতে রপ্তানিমুখী যে কোনো খাতের কাঁচামাল আমদানিতে বাংলাদেশ ব্যাংক 5 কোটি টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের চিংড়ি খাত পুনরুজ্জীবনে নীতিগত সহায়তার রূপান্তর শীর্ষক অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় চিংড়ির খাতের প্রবৃদ্ধি বাড়াতে উৎপাদন বাড়ানোর প্রতি জোর দিয়ে গভর্নর বলেন, শুধু অর্থায়ন নয়, সময়োপযোগী কৌশলে নজর দিতে হবে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ খাত নানাভাবে বৈষম্যের শিকার বলে উল্লেখ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, সুদের হার বিবেচনায় মৎস্য খাতের জন্য ব্যাংকের প্রয়োজনীয়তা রয়েছে। এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি ফাইন্যান্স ফান্ড, এটা কিন্তু আমাদের আছে। মেবি দ্য লিমিট ইজ লেস। এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি ফাইন্যান্স ফান্ডের আওতায় যে কোনো খাতের চূড়ান্ত রপ্তানিকারক তাদের বিগত 12 মাসের রপ্তানি মূল্যের ভিত্তিতে কাঁচামাল আমদানির জন্য সর্বোচ্চ 5 কোটি টাকার প্রাক অর্থায়ন সুবিধা প্রাপ্ত হইবে। মৎস্য ও প্রাণী সম্পদ বৈষম্যের শিকার হয়েছে। যদি আসলে আমরা যে ইন্টারেস্ট রেটে দিলে এই সেক্টরটা টিকবে, সেটাতে আসলে আলাদা ব্যাংক হওয়ার সম্ভবত দরকার আছে। নোংরা আর ভঙ্গুর দশা মোংলা পোর্ট পৌরসভার কসাইখানার।
দীর্ঘদিন সংস্কার না করায় ভেঙে গেছে ঘর, উড়ে গেছে টিনের চাল। অস্বাস্থ্যকর পরিবেশে গরু, ছাগল, ভেড়াসহ বিভিন্ন পশু জবাই করে মাংস সরবরাহ করা হয় বাজারে। এতে রোগবালাই বাড়ছে বলেও খোদ কসাইদের দাবি। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস, দ্রুতই নতুন নির্মাণ করা হবে কসাইখানা। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নোংরা পানি ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা, স্যাঁতস্যাঁতে মেঝেতে চলছে পশুর মাংস বাজারজাতের প্রক্রিয়া। এটি মোংলা পৌরসভার পুরনো আমলের কসাইখানা। নেই ঘরের চালা, ভাঙ্গা অধিকাংশ দেয়ালের ইট সুরকি। অভাব রয়েছে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থারও। এতে জবাই করা পশুর বর্জ্য অপসারণ না করায় ঘটছে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। এর মধ্যে পশু মাংস কাটা এবং বাজারজাত করায় নানা রোগের সৃষ্টি হচ্ছে। যতটুকু সম্ভব তারপর যদি ওঠে, এটা তো আর আমাদের কিছু করার নাই। ড্রেন ভালো না, ময়লা এক জায়গায় রাবিশ থাকে, ময়লা ফেলার লোক নাই। মোংলা বন্দরের পৌর কর আমরা যেতে যেতে দীর্ঘদিন আসছি, যে এই পৌরসভার লোক কথা শুনতেছে না, এরা পরিষ্কার করতেছে না। সুন্দর করে একটা টিন শেড ঘর বা ভালো করে পরিবেশ করে টাইল দিয়ে পানির ব্যবস্থা করে বর্জ্য ফলানোর জন্য ট্যাঙ্কি করে যদি সেই পরিবেশটা তারা করে দেয়, তাহলে আমাদের সুন্দর একটা পরিবেশ হবে। এই অবস্থায় নতুন ভবন নির্মাণ ও পরিবেশ বান্ধব কসাইখানা নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের। 26 লাখ টাকা ব্যয় করে আমরা আধুনিক মানের একটা কসাইখানা নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে পরিষদে, এবং সেটা কিন্তু টেন্ডার প্রসেসও চলমান আছে। খুব অল্প সময়ের মধ্যে এটা কার্যক্রম শুরু হবে। বর্তমানে কসাইখানাতে 60 জন কসাই কাজ করছেন। প্রতিদিন অন্তত 50-60টি গরু, মহিষ, 20-25টি ছাগল এবং ভেড়ার মাংস প্রস্তুত করে বাজারজাত করা হয়। প্রতি গরুতে 100, মহিষ 200 ও ছাগলে 50 টাকা করে কর দিতে হয় পৌরসভাকে। সময় সংবাদ, মোংলা। মাগুরায় পণ্যবাহী গাড়ি চালকদের জন্য সরকারিভাবে নির্মিত আধুনিক পার্কিং সুবিধা সহ বিশ্রামাগার এখন বখাটে ও মাদক সেবীদের আড্ডাস্থল। কাজ শেষ হওয়ার 1 বছর পেরিয়ে গেলেও চালু না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে উঠেছে প্রশ্ন। চালকরা বলছেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও চালু না হওয়ায় আগের মতোই রাস্তায় পার্কিং করতে হচ্ছে গাড়ি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। 4 তলা বিশিষ্ট আধুনিক বিশ্রামাগার রয়েছে, শয়নকক্ষ, গোসলখানা, পার্কিং, ক্যান্টিন, চিকিৎসা কক্ষ ও বিনোদন কেন্দ্র সহ আধুনিক সব সুবিধা। চালকদের একটানা গাড়ি চালানোর ধকল কমাতে দেশের 4টি মহাসড়কে বিশ্রামাগার নির্মাণের কাজ হাতে নেয় সড়ক ও জনপদ অধিদপ্তর। এর মধ্যে মাগুরায় তৈরি হয় একটি। 6.5 একর জমির উপর 67টি ট্রাক পার্কিং ও চালকদের 52 সজ্জার বিশ্রামাগার তৈরিতে ব্যয় হয় 32 কোটি টাকা। অবকাঠামো প্রস্তুত হলেও 1 বছর ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে স্থাপনাটি। এতে মাদক সেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে টার্মিনালটি। ভেতরে ময়লা আবর্জনার স্তূপ, নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ যন্ত্রপাতি। স্থানীয়রা বলছেন, ভবন তৈরি হলেও চালু না করায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণাঞ্চলের চালকরা। লাইট জ্বলতো, লোকজন ফ্যামিলি নিয়ে আসতো, বাচ্চারা খেলাধুলা করতে, এখন লাইটও জ্বলে না। এখন দুনিয়ার মাদকের আখড়া দীর্ঘদিন ধরেই পড়ে আছে। এইভাবে চালু হলে আমাদের জন্য ভালো হবে। ট্রাক টার্মিনালটা যদি চালু হয়ে থাকতো তাহলে ওই জায়গায় আমরা গাড়ি রেখে একটু শান্তি পাইতাম। মনে করেন গাড়িটা রেখে কোনো জায়গায় যাইতে পারতাম, এই জায়গায় রোডঘাটের সাইডে গাড়ি রাখতে হতো না। সড়ক বিভাগ বলছে, ঠিকাদার নিয়োগ নাকি সরকারিভাবে চালানো হবে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। কোন মেথডে হবে, যেটা ইজারাদার হবে নাকি ডিপার্টমেন্ট চলবে, সেই বিষয়ে দিক নির্দেশনার জন্য আমরা পত্র প্রেরণ করি। এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। আমরা সেই নির্দেশনা পেলে খুব দ্রুত সময়ের ভিতরে আশা করি চালু করতে পারবো। 2021 সালে প্রকল্পটির কাজ শুরু হয়ে শেষ হয় 2024 সালের ডিসেম্বরে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। আগ্রাসনের মধ্যেও আয়োজন করা হয়েছে বিরল গণবিয়ে। স্থানীয় সময় মঙ্গলবার খান ইউনিসে 54 দম্পতি অংশ নেন এই আয়োজনে। এই দিন ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশার পোশাকে দাম্পত্য জীবনের নতুন পথে হাঁটেন নবদম্পতিরা। দীর্ঘযুদ্ধের পর এই আয়োজন গাজাবাসীর কাছে যেন ক্ষীণ আশার আলো। ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশার পোশাক আর স্যুটে নতুন দাম্পত্য জীবনের প্রস্তুতি নিচ্ছেন ইমাম হাসান লাওয়া ও হিকমত লাওয়া। স্থানীয় সময় মঙ্গলবার তাদের মতো আরও 53 দম্পতি দীর্ঘ যুদ্ধের পর অবশেষে পা রাখলেন জীবনের নতুন অধ্যায়ে। যুদ্ধের কারণে বহুদিন থেমে থাকা বিয়ের আয়োজন যেন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল।
গাজার সংস্কৃতিতে বিয়ে মানে শুধু উৎসব নয়, এটি পরিবার, সমাজ আর ভবিষ্যতের প্রতীক। যুদ্ধ সেই রীতি প্রায় নিভিয়ে দিয়েছিল, তাই খান ইউনিসের এই আয়োজনকে ঘিরে ছিল উচ্ছ্বাস, আর তার পাশেই খাদ্য সংকট, আশ্রয়হীনতা ও নিরাপত্তাহীনতার অনিবার্য বাস্তবতা। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম এ আয়োজনের দায়িত্ব নেয়। নবদম্পতিদের হাতে তুলে দেয়া হয় আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম। বিশাল আকারের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের বদলে এ আয়োজন ছিল সাদামাটা, তবে যুদ্ধ বিধ্বস্ত মানুষের কাছে তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গাজায় এখন 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। নবদম্পতিদের অনেকেই থাকেন একই আশ্রয়কেন্দ্রে, যেখানে প্রতিদিনই চলছে বেঁচে থাকার লড়াই। ধ্বংসস্তূপের মাঝে এই একদিনের আনন্দ চোখে জল আনে অনেকের, মনে জাগায় নতুন করে বাঁচার সাহস। উৎসবের হাসির আড়ালে ছিল গভীর শোকও। অনেকেই বিয়ের দিনে পাশে পাননি বাবা মা বা প্রিয়জনদের, তবু তাদের বিশ্বাস এই বিয়ে হয়তো তাদের জীবনে অন্তহীন কষ্টের ভেতরেও একটু স্বস্তি ফিরিয়ে আনবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী পুতিনের সঙ্গে SU-57 যুদ্ধবিমান আর S-500 এর মতো অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি করতে পারেন মোদি। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে রুশ প্রেসিডেন্টের নয়াদিল্লি সফরের আইনি জটিলতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ভারত রোম স্ট্যাটিউটে অনুস্বাক্ষর না করায় আইসিসির সব বাধ্যবাধকতা দেশটির আদালত ও সরকারের ওপর প্রযোজ্য নয়। রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের তীব্র উত্তেজনা চলমান। এমনকি ভারতকে উচ্চ শুল্কের শাস্তিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এসব শাস্তির তোয়াক্কা না করেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজ দেশে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা সাদরে গ্রহণও করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের নয়াদিল্লি সফর ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 5 স্তরের বিশেষ নিরাপত্তা বলয়, ডজন খানেক স্নাইপার, ড্রোন নজরদারি আর AI মনিটরিং সব মিলিয়ে নেওয়া হয়েছে ব্যতিক্রমী ব্যবস্থা। পুতিন দিল্লিতে পৌঁছানোর পরই পুরো নিরাপত্তা জোন সক্রিয় হবে। ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহার করে কন্ট্রোল রুম থেকে পুতিনের কনভয়ের উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পুতিন কিভাবে এই সফর করছেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে রোম স্ট্যাটিউটে ভারত অনুস্বাক্ষর না করায় আইসিসির সব বাধ্যবাধকতা দেশটির আদালত ও সরকারের ওপর প্রযোজ্য নয় বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লি রুশ SU-57 যুদ্ধবিমান ও S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ দেখাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপ বাড়লেও ভারত ঐতিহাসিক মস্কো নির্ভর প্রতিরক্ষা সমীকরণ ধরে রাখতে চাইছে। সফরটি উভয় দেশের প্রতিরক্ষা শিল্প সহযোগিতায় নতুন গতি আনবে বলে ধারণা তাদের। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফর নিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় নিবন্ধ লিখেছেন ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দূত। নিবন্ধে ইউক্রেনে রুশ হামলাকে নির্বিচার আক্রমণ ও শান্তির প্রতি অনীহা হিসেবে অভিহিত করেছেন 3 দূত। পুতিনের সফরের ঠিক আগে এই ধরনের পদক্ষেপকে অস্বাভাবিক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের উত্তেজনা বেড়েছে চীনের। তাইপের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ রক্ষার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন এক আইন নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে বেইজিং। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ফ্রান্স দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। কূটনৈতিক উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশ সীমায় আবারও চীনা যুদ্ধবিমানের উপস্থিতির দাবি করেছে তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই 2 ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী। বুধবার আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের অন্তত 10টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত 6টি নৌযান। চীনা যুদ্ধবিমানের অন্তত 4টি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে। চীনা বিমান ও যুদ্ধ জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে। মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর আগে মঙ্গলবারও তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে চীনের 9টি যুদ্ধবিমান ও 8টি নৌযান।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নতুন এক আইনে সই করেন। এতে বলা হয় তাইপের সঙ্গে ওয়াশিংটন কিভাবে যোগাযোগ রাখবে এবং তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা করবে। ট্রাম্পের এমন পদক্ষেপের পর তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও উত্তেজনা বেড়েছে চীনের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান বলেন, তাইওয়ান ইস্যু চীনের স্বার্থের কেন্দ্রবিন্দু। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের রেড লাইন, যা অতিক্রম করা উচিত নয়। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী এক চীন নীতির প্রতি প্যারিসের সমর্থনকে গুরুত্ব দেন। জবাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, ফ্রান্স দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। টি-20 সিরিজ জয়ের পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা। আইসিসি র্যাঙ্কিংয়ে 8 নম্বর বোলার মোস্তাফিজ, মেহেদি 14 আর 19 নম্বরে রিশাদ 21 ধাপে গিয়েছেন। এমন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 6টা 14 মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.1। ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে 33 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বের আর নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল 30 কিলোমিটার। ইএমএসসি এর তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায়ও এ কম্পন অনুভূত হয়। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভারত বাংলাদেশের সম্পর্ককে পারস্পরিক নির্ভরশীলতা হিসেবেই দেখা উচিত। শুধু বাণিজ্য বা বিনিয়োগ নয়, সম্পর্ককে আরও বিস্তৃত প্রেক্ষাপটে বিচার করা প্রয়োজন। কলকাতার ম্যানচেস্টার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক আলোচনা সভায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ এ কথা বলেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করে কলকাতার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মতবিনিময় সভার আয়োজন করে। কলকাতার অন্যতম বড় ব্যবসায়ী সংগঠনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি বলেন, শুধু ব্যবসা বাণিজ্যের পরিসংখ্যান দিয়ে নয়, দুই দেশের সম্পর্ককে আরও উদার দৃষ্টিভঙ্গি, পারস্পরিক বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরশীলতার ভিত্তিতেই দেখতে হবে। বাংলাদেশ and India relations, as has been before, is anchored in people, #people, in every possible sense. দুই দেশের চলচ্চিত্র নির্মাণে সরকারি ভূমিকা ইতিবাচক হলে শিল্পীরা আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে হাই কমিশনার জানান, আগামী বছর দিল্লিতে বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সাম্প্রতিক সময়ে উন্নতি হয়েছে। অলরেডি একটা আলোচনা হয়েছে কোথাও, বলছি না মাত্র যে দিল্লিতে আগামী এই 26-এ আমরা যদি একটা বাংলা চলচ্চিত্র উৎসব করতে পারি। এবং আমাকে যখন বলা হল, আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশি চলচ্চিত্র, কিন্তু যার সাথে কথা বললাম উনি বললো এটাকে বাংলা চলচ্চিত্র করে দিই। আমি দাদা অ্যাকসেপ্টেড। মতবিনিময় সভার শুরুতেই ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান আয়োজক সংগঠনের কর্মকর্তারা। এরপর স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র সহসভাপতি মনীষ ঝাঞ্ঝরিয়া। অনেকই কমন গ্রাউন্ড আছে যেখানে বাংলাদেশ ইন্ডিয়া একটা কমন গ্রাউন্ডে বিজনেস বাড়াতে পারবে, অ্যান্ড ওটা বাড়বেই বাড়বে, কেন কোনো যুক্তি নেই কি বাড়বে না। ব্লু ইকোনমি আছে, টেক্সটাইল আছে, এগ্রিকালচার আছে, ফিশারি আছে, তো অনেক গ্রাউন্ড আছে, মেডিকেল ট্যুরিজম আছে, যেখানে আমরা বিজনেস বাড়বেই বাড়বে, কোনো কথা নেই এর মধ্যে। সভায় কলকাতার বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আগামী বছর উড়োজাহাজ বিক্রির লক্ষ্যমাত্রা কমিয়েছে এয়ারবাস। A320 মডেল প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এই ঘটনা আয়ের লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব ফেলবে না বলে দাবি এয়ারবাসের।
বর্তমান বিশ্বে এয়ারবাসের উড়োজাহাজ সংখ্যা 11,300টি, যার মধ্যে 6,440টি A320 মডেলের। এই মডেলই সংস্থাটিকে বাধ্য করছে আগামী বছর উড়োজাহাজ সরবরাহ কমিয়ে আনতে, কারণ গেল 30 নভেম্বর মেক্সিকো থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময় A320 মডেলের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ঘটনার তদন্তে ত্রুটি পাওয়া যায় ফ্লাইট পরিচালনাকারী সফটওয়্যারে। সংস্থাটি বলছে সূর্যের অতিরিক্ত তাপের কারণে একটি সফটওয়্যার ভুল তথ্য সরবরাহ করে থাকতে পারে। এর কয়েকদিন আগে নিয়মিত পরীক্ষায় কয়েক হাজার উড়োজাহাজের ফিউজেলাস প্যানেলে ত্রুটি পায় এয়ারবাস। মেরামতের অপেক্ষায় এসব উড়োজাহাজের অন্তত 40%। এছাড়া সফটওয়্যার জটিলতা সমাধানের অপেক্ষায় 6,000-এর বেশি উড়োজাহাজ। এসব ঘটনায় 2025 সালে A320 মডেলের বাণিজ্যিক উড়োজাহাজ বিক্রির লক্ষ্যমাত্রা কমিয়ে 820 থেকে 790টিতে নামিয়ে এনেছে ইউরোপ ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নীত করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। টি-20 বোলারদের তালিকায় 8 নম্বরে উঠে এসেছে মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 হেরে যাওয়ায় সিরিজ নিয়ে শঙ্কা জেগেছিল সমর্থকদের মনে। তবে পরের 2 ম্যাচ দাপটের সঙ্গে জিতে সিরিজটাও পকেটে ঢুকিয়েছে বাংলাদেশ। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 15টি টি-20 জয়ের রেকর্ডও গড়েছে লিটন দাসের দল। এবার সিরিজ জুড়ে ভালো খেলার পুরস্কার দিল আইসিসি। তিন ইনিংসে 77 রান করে 21 ধাপ এগিয়েছেন পারভেজ ইমন। তার বর্তমান অবস্থান 38তম। 2 ইনিংস ব্যাট করে 89 রান করে 5 ধাপ লাফ দিয়েছেন তাওহিদ হৃদয়। এই ডানহাতি ব্যাটার বর্তমানে 43তম স্থানে উঠে এসেছেন। টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ের চমক দেখিয়েছেন মোস্তাফিজ। তিনি বর্তমানে টি-20-র 8 নম্বর বোলার। 2 ম্যাচ খেলেই সিরিজ সেরার পুরস্কার পাওয়ায় শেখ মেহেদী এগিয়েছে 3 ধাপ। আর তার বর্তমান অবস্থান 14তম। রিশাদ 5 ধাপ এগিয়ে বর্তমানে আছেন 19 নম্বরে, আর মাসুম আছেন 25-এ। আয়োজন কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে সমালোচনা যতই হোক, মাঠের খেলা ভালো হলেই সফলতা পাবে বিপিএল। টি-20 বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট বেশ গুরুত্বপূর্ণ। তাই চাকচিক্য নয়, গোছালো একটি টুর্নামেন্টের প্রত্যাশা সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের। এছাড়া আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ বেলিম। বড় স্বপ্ন দেখছেন তানজিদ তামিমকে নিয়েও। 11 পেরিয়ে 12, বিপিএলের নতুন আসর মাঠে গড়ানো কেবল সময়ের অপেক্ষা। তবে বিপিএল প্রতিবারের মতো এবারও জন্ম দিয়েছে নানা আলোচনার। যদিও সব প্রতিবন্ধকতা কাটিয়ে প্রথম ধাপ সম্পূর্ণ করেছে গভর্নিং কাউন্সিল। 26 ডিসেম্বর সিলেট থেকে শুরু হচ্ছে আসর। টি-20 বিশ্বকাপের আগে এই বিপিএলটাই টাইগারদের সামনে সুযোগ। মেগা আসরের আগে এখানেই টাইগারদের নিতে হবে সব ধরনের প্রস্তুতি। ভালো পারফর্ম করলে খুলে যেতে পারে নতুন কারো ভাগ্য। তাই সব সমালোচনা একপাশে রেখে মাঠের খেলা ভালো হোক সেটারই প্রত্যাশা সাবেকদের। অনেক দল নিয়ে সমালোচনা হয়েছে, প্লেয়ার নিয়ে সমালোচনা হয়েছে, বাট এটা আমরা সরিয়ে আমার মনে মাঠে ক্রিকেট যদি ভালো হতে পারে, যদি ব্র্যান্ডিং কোয়ালিটি ক্রিকেট হয় 22 গজে, তাহলে মানে অনেক বড় পাওয়া হবে এই বিপিএলে। টি-20 ফরম্যাটে টাইগারদের সবশেষ আয়ারল্যান্ড সিরিজের শুরুটা ছিল ভুলে ভরপুর। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের কাছেই রেখেছে লাল সবুজ। শেষ ম্যাচে তানজিদ তামিমে মুগ্ধ বাংলাদেশ। অনেকে আবার তাকে তুলনা করছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে। তবে এখনই তাকে নিয়ে এত মাতামাতির পক্ষে নন আরেক সাবেক ওপেনার বেলিম। ভেরি আর্লি টু স্পিক। আপনার তামিম 14, 15, 18 বছর বাংলাদেশ টিমে সার্ভিস দিয়েছে, বাট উনি আস্তে আস্তে শুরু করছেন। নো ডাউট র ট্যালেন্ট, প্রুভেন প্লেয়ার। সবচেয়ে কী হচ্ছে ইন্টারন্যাশনালে আপনি কতটুকু কনসিস্টেন্ট, যদি এরকম কনসিস্টেন্ট করতে পারে, ওয়াই নট। এদিকে এদিন ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের নিয়ে র্যালি করেছে বিসিবি, যেখানে বেলিম ছাড়াও মুশফিক মাহমুদুল্লাহরা এসে উৎসাহ দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে প্রথমবার অংশ নিয়েও দারুণ ভারসাম্যপূর্ণ দল গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। সব্য হাসানদের সঙ্গে টি-20-র বড় তারকা মোহাম্মদ নবী, জনসন চার্লস এবং কুশল মেন্ডিসদের নিয়ে আশায় বুক বাঁধছেন দলটির সমর্থকরা। প্রথম আসরেই শোকেসে শিরোপা চান তারা। খালেদ মাহমুদ সুজন এবং তালহা জুবায়েরের কৌশলী পরিকল্পনার উপর পূর্ণ আস্থা নোয়াখালীবাসীর। একটাই দাবি, নোয়াখালী এক্সপ্রেসে যেন সুযোগ দেয়া হয় লোকাল ক্রিকেটারদের। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য এবং ছবিতে রিপোর্ট। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। দেশের দক্ষিণের ঐতিহ্যবাহী জেলা থেকে প্রথমবারের মতো দল হিসেবে আত্মপ্রকাশ করেছে নোয়াখালী এক্সপ্রেস। এরই মধ্যে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে পড়েছে জেলাটিতে।
প্রথমবারের মতো বিপিএলে অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস নিলামেও করেছে বাজিমাত। 50 লাখ টাকা খরচ করে তারা নিয়েছে এশিয়া কাপ রাইজিং স্টারে দুর্দান্ত পারফর্ম করা হাবিবুর রহমান সোহানকে। দলটির ডিরেক্ট সাইনিং সৌম্য সরকার ও ঘরের ছেলে হাসান মাহমুদ। এছাড়া নোয়াখালী এক্সপ্রেস দলে টেনেছে টাইগারদের টি-20 স্কোয়াডের 2 গুরুত্বপূর্ণ সদস্য মাহিদুল অঙ্কন ও জাকের আলী অনিককে। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রেও মুন্সিয়ানা দেখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। টি-20তে অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী খেলবেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। আছেন জনসন চার্লস ও কুশল মেন্ডিস। এমন দল নিয়ে তাই প্রত্যাশা বেড়েছে নোয়াখালীবাসীর। নোয়াখালী মানুষরা ক্রিকেটকে যে পছন্দ করে বা ভালোবাসে তার একটা বই প্রকাশ ওরা ওদের মাধ্যমে দেখাইছে। নোয়াখালী এক্সপ্রেসের এই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নোয়াখালী বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি দেওয়া আমি অনেক খুশি হয়েছি। আমরা প্রত্যাশা করছি নোয়াখালী এবার বিপিএল এ চ্যাম্পিয়ন হব। শুধু প্রত্যাশা নয়, নোয়াখালী এক্সপ্রেসের টিম ম্যানেজমেন্টের কাছে সমর্থকদের দাবি দেওয়া আছে বেশ কয়েকটি। জেলাটিতে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে ও নোয়াখালী থেকে লোকাল ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার দাবি তাদের। নোয়াখালী জেলাতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তাদেরকে বিশেষ করে এই খেলা যদি সুযোগ দেওয়া হয় তাহলে তারা একটা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো সুযোগ পাবে। টিম ওনারের কাছে আমাদের একটাই চাহিদা যে শুরু থেকে যাতে আমরা কম্বিনেশন করে ভালোভাবে ওনাদেরকে প্র্যাকটিস করে আমাদের টিম যাতে আউটস্ট্যান্ডিং একটা খেলা উপহার দিতে পারে। আমাদের নোয়াখালীর কিছু লোকাল প্লেয়ার যেমন যে ফাস্ট বোলার আছে ইয়াসিন আরাফাত, মিশু, এনামুলক, আশিক, এদেরকে যদি সুযোগ দেওয়া যায়, এদের দলে রাখার বিষয়ে যদি পুনর্বিবেচনা করা যায়। প্রথমবারের মতো অংশ নিয়ে বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে নোয়াখালীর ক্রিকেট প্রেমীরা। সেই সঙ্গে দলের কাছে ভালো ক্রিকেটও দেখতে চান তারা। সময় সংবাদ, নোয়াখালী। বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দলের খবর। পাকিস্তান অনূর্ধ্ব 19 নারী দলকে 88 রানে আটকে রেখেও জিততে পারল না বাংলাদেশের নারীরা। 13 রানে ম্যাচ জিতল পাকিস্তান। 1 বল বাকি থাকতেই 75 রানে অল আউট লাল সবুজ। কক্সবাজার একাডেমিক মাঠে টস জিতে শুরু থেকে চাপে ছিলেন পাকিস্তানি নারীরা। দলের হয়ে একমাত্র রান পেয়েছে ইমান নাসের। 41 বলে তিনি করেছেন 30 রান। ডাবল ফিগারে পৌঁছেছেন আর মাত্র 2 জন। আনিসা আনসারি করেছেন 22 এবং রাবাইল ফারহানের ঝুলিতে 10 রান। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন জারিন তাসনিম। 14 রান দিয়ে 4 উইকেট নেন এই স্পিনার। 88 রানে অল আউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন 5 ব্যাটার। সর্বোচ্চ 20 রান আসে নিরঞ্জনা ম্যান্ডেলের ব্যাট থেকে। শেষ দিকে সাদিয়া 16 এবং ববি 13 রান করলেও দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি তা। পাকিস্তান দলের হয়ে 3 উইকেট নেন সাহারা বানু। এ জয়ে 5 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে গেল পাকিস্তান অনূর্ধ্ব 19 নারী দল। এশিয়ান কাপ বাছাইয়ের 3 ম্যাচ থেকে 4 কোটির বেশি টাকা আয় করেছে বাফুফে। এর মধ্যে শুধুমাত্র 1,88,00,000 টাকা আয় হয়েছে ভারত ম্যাচ থেকে। নির্বাহী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে বাফুফে। তবে এই আয়ের বিপরীতে ব্যয় কত তা জানাতে পারেনি ফেডারেশন। এদিকে ক্রীড়া পরিষদ বরাদ্দকৃত স্টেডিয়াম থেকে সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু করতে কাজ করবে বাফুফে। ফুটবলে জোয়ার উঠেছে, দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে, স্পন্সরদের লাইন, টিকিট নিয়ে হাহাকার। এই বছরটা দেশের ফুটবল পার করেছে এভাবেই, যার প্রভাব পড়েছে ফুটবল ফেডারেশনের ইনকামে। এশিয়ান কাপ বাছাইয়ের সবচেয়ে হাইপড ম্যাচ ছিল বাংলাদেশের ভারতের বিপক্ষে। শুধুমাত্র এই ম্যাচ থেকেই বাফুফের আয় 1,88,00,000। এছাড়াও হংকং ম্যাচ থেকে 1,02,00,000 এবং সিঙ্গাপুর ম্যাচ থেকে বাফুফে আয় করেছে 1,15,00,000 টাকা। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে 1,15,00,000 টাকা, বাংলাদেশ হংকং ম্যাচে 1,02,07,874 টাকা, বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচে 1,88,00,000 টাকা। আয়ের পাশাপাশি খরচও হয়েছে ফুটবল ফেডারেশনের, কিন্তু সেই হিসেব এখনো বের করতে পারেনি বাফুফে। ভারত ম্যাচ গত মাসে শেষ হলেও সিঙ্গাপুর ম্যাচ পেরিয়েছে প্রায় 6 মাস। কেন এত দেরি তার অবশ্য সদুত্তর দিতে পারেনি ফেডারেশন। পুঙ্খানুপুঙ্খানুরূপে এটা আমরা তদারক করি এবং তদারক করার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে এখানে আমাদের কিছু আয় হয়েছে, ব্যয়টা আমাদের এখনো বের করতে পারেনি। এদিকে ভেন্যু সংকট কাটাতে জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি আরও একটি স্টেডিয়াম ফিফা স্ট্যান্ডার্ডে করতে চায় ফেডারেশন। এজন্য বাফুফে বেছে নিয়েছে সিলেট জেলা স্টেডিয়ামকেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে বরাদ্দ
8টি স্টেডিয়াম যে আমাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা ফিফার কেসে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিলেট স্টেডিয়ামকে আমরা বাছাই করেছি এবং সিলেট স্টেডিয়ামে যাতে করে ইন্টারন্যাশনাল খেলা আমরা খেলাতে পারি সেটার জন্য উপযুক্ত করার জন্য সর্বাত্মক ফিফার সহযোগিতা আমরা চাইব। আগামী 20 ডিসেম্বর থেকে ন্যাশনাল লিগের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বলে কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ল্যাটিন বাংলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বিশ্বকাপে খেলা 2 ফুটবলারকে নিয়ে দল সাজিয়েছে ব্রাজিল। এছাড়াও আছে নেইমারের ক্লাব সান্তোসে খেলা 2 ফুটবলার। শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে এসেছে আর্জেন্টিনাও। এদিকে এই টুর্নামেন্টের ক্লোজিং সেরেমনিতে থাকবেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা কাফু ও ম্যারাডোনার সতীর্থ ক্যানেজিয়া। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলার এখন বাংলাদেশে। আসন্ন ল্যাটিন বাংলা ফুটবল টুর্নামেন্ট এতটাই সিরিয়াসলি নিয়েছে ব্রাজিল যে অনূর্ধ্ব 20-এ খেলা 2 ফুটবলারকে রেখেই দল সাজিয়েছে পরাশক্তিরা। শুধু তাই নয়, আছে নেইমারের ক্লাব সান্তোসে খেলা ফুটবলারও। কম যায়নি আর্জেন্টিনাও। দলে বিশ্বকাপে খেলা কোনো ফুটবলার না থাকলেও তাদের টিমের অধিকাংশ ফুটবলারেরই আছে দেশটির 3য় বিভাগে খেলার অভিজ্ঞতা। তাদের সঙ্গে তাল মিলিয়ে যাতে টেক্কা দিতে পারে বাংলাদেশ, সেজন্য লাল সবুজ দলেও উড়িয়ে আনা হয়েছে প্রবাসী ফুটবলার। সাও বার্নার্ডো একটা ক্লাব, তারা কিন্তু একটা ক্লাব থেকে তারা আসেনি। এখানে সান্তোসেরও 2জন প্লেয়ার আছে। হ্যাঁ, সান্তোসের 2জন আছে, তারপরে 2জন লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছেন 20-তে, আন্ডার 20-তে, তারাও এসেছেন। সো ইটস নট ইজি। এইটা কালেকশন করে তারা একটা টিম করে এসেছেন। ইট মিনস তারা বাংলাদেশকে রেসপেক্ট দিয়ে এসেছেন। এই টুর্নামেন্টের ক্লোজিং সেরেমনিতে বসবে তারার মেলা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফুর পায়ের ধুলো পড়বে জাতীয় স্টেডিয়ামে। তার সঙ্গে থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানেজিয়া, যাদের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ থাকবে ভক্তদের। জিনেদিন জিদান আসছেন, মেসি এসেছেন, রোনালদিনহো এসেছে, তারপরে যে বাস পাখি এসেছে, মার্টিনেজ। তো এদের সাথে কিন্তু সাধারণ দর্শক কখনো মিট করতে পারেনি, বাট আমি কিন্তু কাফু ক্যানেজিয়ার সাথে ডিরেক্ট মিট করার একটা ব্যবস্থা করেছি আমাদের দর্শকদের জন্য, যারা গ্যালারিতে টিকিট কাটবেন অনেস্টলি, যেটা তাদের থেকে আমরা প্রতিদিনই 10 জন করে মানে দর্শককে বেছে নেব, আপনার সরাসরি কাফু ক্যানেজিয়ার সাথে মিট করতে পারবো। আমরা মিট আপের ব্যবস্থা রেখেছি। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে দ্বিতীয় ম্যাচে থাকবে নগর বাউল জেমসকে নিয়ে জমজমাট কনসার্ট। এছাড়াও ওপেনিং ও ক্লোজিং এ থাকবে আরো বিশেষ প্রোগ্রাম। তারপরে এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইন্ডিয়া সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। 3 সেঞ্চুরি আর 700 রানের ম্যাচে হেরে গেল ভারত। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 358 রান করেও ম্যাচ হারল 4 বল বাকি থাকতেই। 4 উইকেটের জয় তুলে নিল সাউথ আফ্রিকা। শুরুতে ব্যাট করে 5 উইকেটে 358 করেছিল ভারত। জবাবে 6 উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে দাপট দেখায় সাউথ আফ্রিকা। দ্রুতই 2 ভারতীয় ওপেনারকে ফেরত পাঠান ইয়েনসেন এবং বার্গার, কিন্তু কোহলি গায়কোয়াড় জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি আর ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান ঋতুরাজ গায়কোয়াড়। পরে লোকেশ রাহুলের 66 রানে ভর করে 358 রানের পাহাড় গড়ে স্বাগতিক দলরা। জবাব দিতে নেমে প্রথমেই কুইন্টন ডি ককের উইকেট হারায় প্রোটিয়ার শিবির, কিন্তু দলকে ম্যাচে ফেরান এইডেন মার্ক্রাম এবং টেম্বা বাভুমা। 100 রানের জুটি গড়ে জয়ের দিকে এগিয়ে যান তারা। পরে সেঞ্চুরি করে মার্ক্রাম ফিরে গেলেও ম্যাথিউস ব্রিডস এবং ডেভল্ট ব্রিভিসের ইনিংসে আবারও পথ খুঁজে পান তারা। শেষ দিকে করবিন বস্কের 15 বলে 29 রান সহজেই জয় পেয়ে যায় সফরকারী দল। সিরিজে এখন 1-1 সমতা। অ্যাশেজের খবর। ডে নাইট টেস্টের জন্য প্রস্তুত ক্যাবা। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে সকাল 10টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অজিদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের ফেরা নিয়ে রয়েছে সংশয়। একাদশে দেখা যাবে জশ ইংলিশকে। এদিকে ইংল্যান্ডের একাদশে ফিরেছেন উইলস জ্যাক্স। কাউন্টার অ্যাটাকে পিঙ্ক বলের চ্যালেঞ্জ সামলানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথের। এদিকে মাঠ ও মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে নির্ভর থাকতে চায় ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
পিঙ্ক বল ডে নাইট টেস্টে রঙিন হয়ে ওঠার অপেক্ষায় আইকনিক গ্যাবা। সমর্থকদের কাছেও অ্যাশেজ উৎসবের চেয়ে কম নয়। পার্থ টেস্ট 2 দিনে শেষ হওয়ায় বাড়তি 3টা দিন পেয়েছিলেন ক্রিকেটাররা। সিরিজে লিড নেয়া অস্ট্রেলিয়ানরা কাটিয়েছে ফুর্তিতে। দিবারাত্রির টেস্টে তাদের রেকর্ড দুর্দান্ত। 14 ম্যাচ খেলে 13টাতেই জয়, তবে একমাত্র হার এই ব্রিসবেনেই। ইংল্যান্ডের বিপক্ষে গ্যাবায় নামার আগে সে কথাটা একেবারে ভুলে থাকতে পারছে না তারা। রেড বলের তুলনায় পিঙ্ক বলের আচরণ ভিন্ন, দ্রুত পরিবর্তনও হয়, হুটহাট এদিক সেদিক সুইং করে। সে সময়ে কাউন্টার অ্যাটাকে খেলা যেতে পারে। ওই সময়টায় টিকে থাকার উপায় বের করতে হবে। ইংলিশদের চিত্র ভিন্ন। গোলাপি বলের 7 টেস্টের 5টাতেই হেরেছে তারা। অ্যাশেজও শুরু করেছে শোচনীয় হারে, তবে মন খারাপ করে বসে থাকেনি ইংল্যান্ড দল। ঘুরে ফিরে ভালোই সময় কাটিয়েছে। আবার বিতর্কও সঙ্গী হয়েছে। হেলমেট ছাড়া স্কুটার চালানোয় রোশানলে সফররতরা, আবার পমি ইডিয়েটস লেখা একটা নাম পরিচয়হীন কুরিয়ারও পেয়েছে। এগুলো বলে তারা আমাদের ঘোরাঘুরি বন্ধ করতে পারবে না। ভ্রমণের জন্য অস্ট্রেলিয়া দারুণ জায়গা। গলফ কোর্স, কফি শপ আর ভালো রেস্তোরাঁ আছে। ইংল্যান্ডে 4টা বাজলেই অন্ধকার হয়ে যায়, অনেক ঠান্ডা পড়ে, তাই অন্য দেশে গেলে আমরা উপভোগ করার চেষ্টা করি। তবে এরপর থেকে হেলমেট পরেই স্কুটার চালাবো। মাঠেও হেলমেটটা ঠিকঠাক রাখতে হবে ইংলিশদের। ত্রাস ছড়াতে প্রস্তুত মিচেল স্টার্ক। আর মাত্র 3 উইকেট পেলেই ওয়াসিম আকরামের 414 উইকেট টপকে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী বাঁহাতি পেসার হবেন আগের টেস্টের ম্যাচ সেরা প্লেয়ার। পিঙ্ক বলে 81 উইকেট তার। স্পটলাইটে পার্থের পেস স্বর্গে 123 রানের ঝোড়ো ইনিংস খেলা ট্রাভিস হেডও। উসমান খাজার ইনজুরিতে এ ম্যাচেও ওপেনিংয়ে দেখা যাবে তাকে। মিডল অর্ডারে ফিরছেন জস ইংলিশ, তবে প্যাট কামিন্সের ফেরা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে নেতৃত্বে থাকবেন স্টিভেন স্মিথই। ফ্লাড লাইটে মানিয়ে নিতে শিবনারায়ণ চন্দরপলের মতো স্মাজের আই স্ট্রাইপ লাগিয়ে খেলা নিয়েও আলোচনা কম নয়। ইংল্যান্ডের একাদশে পরিবর্তন একটাই, মার্কুট ছিটকে যাওয়ায় ফিরছেন অলরাউন্ডার উইল জ্যাক্স। বাড়তি প্রেশার থাকবে জো রুটের ওপর। অস্ট্রেলিয়ার কন্ডিশনে সংগ্রাম অব্যাহত আছে এই রান মেশিনের। ব্রেন্ডন ম্যাককালামের বাস বলের মাঝে অজিদের কন্ডিশনে কাউকে না কাউকে অ্যাঙ্কর রোলটাও প্লে করতে হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ। আগামী 5 ডিসেম্বর 2026 বিশ্বকাপ ফুটবলের জমকালো ড্র অনুষ্ঠানের জন্য প্রস্তুত ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার। এই অনুষ্ঠানে নির্ধারিত হবে ফুটবলের মহাযজ্ঞে কে কোন গ্রুপে খেলবে। ড্র অনুষ্ঠানের পাশাপাশি আয়োজনে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন এমিজয়ী টেলিভিশনের ব্যক্তিত্ব হাইডি ব্লুম। এছাড়াও আলো ছড়াবেন রবি উইলিয়ামস ও যুক্তরাষ্ট্রের ডিস্কো গ্রুপ ভিলেজ পিপল। 2026 বিশ্বকাপের ড্রয়ের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার। বিশ্বকাপের শুরুটায় সবাইকে চমকে দিতে $257 মিলিয়ন সংস্কার করা হয়েছে এই সেন্টার। এখানেই 5 ডিসেম্বর হবে বিশ্বকাপের জমকালো ড্র অনুষ্ঠান। জন এফ কেনেডি সেন্টারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। 48 দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে 2026 সালের বিশ্বকাপ। এর মধ্যে কানাডায় হবে বিশ্বকাপের 13টি ম্যাচ। আরেক আয়োজক মেক্সিকোতেও হবে সমান 13টি ম্যাচ। আসলে বাকি ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রের 11টি শহরে। জন এফ কেনেডির রাজস্বিক জমকালো ড্র অনুষ্ঠানে নির্ধারিত হবে কে কোন গ্রুপে খেলবে। জমকালো আয়োজনে শুধু ড্রই থাকবে না, থাকবে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানও। মনোমুগ্ধকর আয়োজনে পারফর্ম করবেন বিশ্বের নামকরা শিল্পীরা। এই শো যৌথভাবে সঞ্চালন করবেন সুপার মডেল, প্রযোজক ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব ও মার্কিন যুক্তরাষ্ট্রের কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের খোরাক জোগাতে আরও থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ। 2006 সালে জার্মানি বিশ্বকাপের আগেও ড্রয়ের ইভেন্টে অংশ নিয়েছিলেন ক্লুম। এমন আয়োজনের অংশ হতে পেরে গর্বিত তিনি। সারা দুনিয়ার দর্শকরা কিছু লাইভ পারফরমেন্সও দেখতে পারবেন আয়োজনে। ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ট্রো আন্দ্রে বোসেল্লি। তার পাশে থেকে গানে গানে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংলিশ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে দাঁড়াবেন আমেরিকান শিল্পী ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গার। ড্রয়ের পর পপ সঙ্গীত দল ভিলেজ পিপল তাদের জনপ্রিয় গান YMCA পরিবেশন করবে। পুরো দুনিয়ার চোখ থাকবে ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের দিকে। মূল মঞ্চের আগে ড্র অনুষ্ঠানের সফল আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত। রিক্টার স্কেলে মাত্র 4.1।
উৎপত্তিস্থল নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে। এভার কেয়ারে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। চিকিৎসায় যোগ দিলেন চীনের আরেক মেডিকেল টিম। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। জামাতসহ 8 দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। প্রাধান্য পাবে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। সমঝোতার স্বার্থে যে কোনো আসন ছাড়তে প্রস্তুত সব দলেই। এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। প্রসিকিউশনের হাতে সালমান, আনিসুল, পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। এবং টেলিকম লাইসেন্সের ক্ষমতায় যাচ্ছে 5 মন্ত্রীর হাতে। শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বিটিআরসি। রাজনৈতিক হস্তক্ষেপ ও বিনিয়োগ বাধাগ্রস্তের শঙ্কা অংশীজনদের। এই ছিল ভোরের সময়ে। সকালের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।